সিরিয়াল কিলার সম্রাটের রহস্য ফাঁস, খোঁজ মিলল নিহত তরুণীর। তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটের সাজ রব। সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। জাতীয় স্বার্থে সকলকে ভালো মন্দ বুঝতে হবে বললেন রিজওয়ানা হাসান। আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন বললেন ফয়জুল করিম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া দুই নারীর পোড়া মরদেহের একজন ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী তরুণী তানিয়া আক্তার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে সর্বশেষ যে দুই হত্যাকাণ্ডে সাভার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, তানিয়া ছিলেন সেই দুই শিকারের একজন। তানিয়া 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় এবং তিনি গত 1 জানুয়ারি রাজধানীর আটিপাড়া এলাকা থেকে নিখোঁজ হন। পরে 19 জানুয়ারি সাভারের 6টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া সম্রাট ওরফে সবুজ শেখকে জিজ্ঞাসাবাদে তানিয়ার হত্যার তথ্য সামনে আসে। পুলিশ জানায় হত্যাকাণ্ডের 2 দিন আগে নিয়মিত টহলের সময় কমিউনিটি সেন্টারে তানিয়াকে সম্রাটের সঙ্গে দেখা যায়। তখন জিজ্ঞাসাবাদে তানিয়া সম্রাটকে নিজের ভাই বলে পরিচয় দেন। এদিকে তানিয়ার মা নিখোঁজের পর থেকে বিভিন্ন থানায় মেয়ের খোঁজ করে আসছিলেন এবং পুলিশকে জানিয়েছিলেন যে তানিয়া বুদ্ধি প্রতিবন্ধী। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় তানিয়া সহ কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হওয়া পোড়া মরদেহের একজন। আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেওয়া জবানবন্দিতে সম্রাট 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য তথ্য যাচাই করে তদন্ত চলমান রয়েছে। প্রায় 20 বছর পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যাচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমায়। তার আগমনকে ঘিরে শহরের রাস্তাঘাটে ঝুলেছে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। আর আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি হয়েছে মঞ্চ। স্থানীয়রা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সর্বশেষ 2005 সালে সিলেটে এসেছিলেন তিনি। আগামী বৃহস্পতিবার সকাল 10টায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করানো হবে এবং নির্বাচনী দিক নির্দেশনা দেওয়া হবে। তারেক রহমান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দুপুরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ কয়েকটি স্থানে জনসভায় অংশ নেবেন। বিএনপি নেতারা আশা করছেন জনসভায় স্মরণীয় সমাগম হবে। জনসভার নিরাপত্তায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে এবং নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। সারা দেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ জেলা প্রশাসক কার্যালয়গুলোতেও এই কার্যক্রম একযোগে শুরু হয়। ঢাকা, রাজবাড়ী, নেত্রকোনা, মানিকগঞ্জ, নওগাঁ, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় প্রার্থীরা নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন। ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক পেয়েছেন। রাজবাড়ীর 2টি আসনে 12 জন, নেত্রকোনার 5টি আসনে 24 জন, মানিকগঞ্জের 3টি আসনে 19 জন এবং খাগড়াছড়িতে 11 জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। কয়েকটি আসনে আইনি জটিলতার কারণে প্রার্থী চূড়ান্ত হলে সেখানে পরে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হবে। আগামীতে কেউ যাতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সকলের ভালো মন্দ বুঝতে হবে। বুধবার দুপুরে ফরিদপুরের অম্বিকা ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অতি দানবীয় যেন আর কেউ না হতে পারে, সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বিগত ধারার পরিবর্তন আনতে হলে এবছর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠন ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে। অনেক কিছুই হয়তো অনেকের পছন্দ না, কিন্তু জাতির স্বার্থে কোনটা ভালো এটা বুঝতে হবে। আমরা একজন পুতুল রাষ্ট্রপতি চাই না, আমরা একজন ক্ষমতায়িত রাষ্ট্রপতি চাই।
আমরা চাই না আর কোন সরকার এসে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে জনগণের ভোটাধিকার হরণ করে নিজে ক্ষমতায় থাকবার জন্য 4 মিনিটে সংবিধান সংশোধন করে দিতে পারে। এটা আমরা আর চাই না। যদি 4 মিনিটে সংবিধান সংশোধন করে দেন, এটা হলো তাৎক্ষণিক ক্ষমতার বহিঃপ্রকাশ। কিন্তু যদি জনগণের রাজনীতি করেন, তাহলে আর ভাইগা যেতে হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল 5 ও 6 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চান। 21 জানুয়ারি বুধবার দুপুর 2টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শ ভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলাঢালা অবস্থা, তাতে এক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো, কোনো অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি, জোর, কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা যদি ইনশাআল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন, তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন। কিন্তু আপনারা যদি ন্যায়, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন, তাহলে জাতি গুমরাহির দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এর জন্য আসুন, আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, পুরানো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন। এর জন্য আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু যেন আমরা করি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।